আমার স্নেহের ছোট ভাই বোনেরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আশা করি আজকে তোমাদের অনেকটাই দুশ্চিন্তা কেটে গেছে। কারণ এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা, তাই একটা ভয়ভীতি থাকেই। আর তারপরে আজকে ছিল ইংলিশ। তো ইংলিশ নিয়ে আমাদের একটা এমনিতেই কিউরিওসিটি, একটা ভয়ভীতি কাজ করে। আশা করি তোমাদের ভয়ভীতি আজকে অনেকটাই কেটে গেছে। কারণ ইংলিশ কোশ্চিন খুব যে টাফ ছিল তা নয়, ভালোই কোশ্চিন বলা যায়। আমি চলে এসেছি তোমাদের এই কোশ্চিন এবং উত্তর নিয়ে। চলো দেখে নাও যে তোমাদের ইংলিশ কি প্রশ্ন ছিল এবং তোমরা কি উত্তর করেছো। উত্তরগুলো মিলিয়ে নাও যে তোমরা সব ঠিকঠাক করেছো কিনা। চলো দেখে নিই আমাদের কোশ্চিনে কি কি আছে। প্রথমে লক্ষ্য করো সিন। সিন আমাদের এবার এসেছিল ফাদার সেলফ থেকে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজ কোশ্চিন। টেক্সট থেকে বা সিন থেকে যে কোশ্চিনগুলো ছিল সেগুলি খুব সহজ কোশ্চিন ছিল। লক্ষ্য করো, আমি টেক্সট পড়ছি না। প্রথম কোশ্চিন লক্ষ্য করো যে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। লক্ষ্য এখানে অপশন দেওয়া আছে, আমি অপশন পড়ছি না, শুধু সঠিক অ্যান্সারটাই বলে দিচ্ছি। দেখো, এট দ্য এন্ড অফ দ্য ডে। 2 নম্বর, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল। তাহলে হোয়াইল হি চেকড দ্য হোমওয়ার্ক। Next question number C. When Swami stood at the entrance of his class, Samuel was checking. তাহলে আমরা ওখানে অ্যারিথমেটিক পড়েছিলাম, কিন্তু অ্যারিথমেটিক এখন অপশন দেওয়া নেই, যেহেতু অ্যারিথমেটিক ম্যাথামেটিক্সের একটা অঙ্গ, তাই ম্যাথামেটিক্স অ্যান্সার হবে। নেক্সট, স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক ফর। এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন হতে পারে। যাই হোক, এখানে হবে অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে। কারণ স্বামী এই বাহানাটা, এই অজুহাতটা, মাথা ব্যথার যে বাহানা, এটা সে কি জন্য বলেছিল বা কি কাজে লাগিয়েছিল। তাহলে তোমরা অপশনগুলো যে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এখানে অ্যাকশন উত্তর 4 নম্বরটাই হবে। নেক্সট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। হিয়ার হিম রিফার্স টু, এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে আমরা বুঝতেই পারছি, এখানে স্বামীর বাবার কথা বলা হয়েছিল, তো স্বামীর ফাদার হবে অ্যান্সার। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমরা বুঝতেই পারছো এখানে বাক্যটা অসম্পূর্ণ আছে, আমাদেরকে টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। দেখো কি বলছে, অ্যান আইডিয়া অকার্ড টু স্বামী ওয়েন। তাহলে কখন স্বামীর মাথায় সেই বুদ্ধিটা এসেছিল? when he entered the school gate, তোমরা বুঝতেই পারছো। নেক্সট, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ। কেন ও দিনের শেষে চিঠিটা দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিল? তাহলে আমরা উত্তর লিখেছি, দেখো, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে। তাতে একটা সুযোগ থাকবে স্যামুয়েল যদি কিছু একটা করে। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 3, স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ স্বামীজ ফাদার ফর। স্যামুয়েল স্বামীর বাবার প্রতি মুগ্ধ হয়ে গেছিল কিসের জন্য? তাহলে আমরা দেখো, এটা সরাসরি টেক্সট থেকে উত্তর লিখলে হবে, একটু বানাতে হবে। আমরা কি লিখেছি, হিজ অ্যাডভাইস দ্যাট স্বামী শুডন্ট মিস স্কুল। ওকে, চলো নেক্সট। তারপরে দেখে নাও, বলছে স্টেট ভেদার দ্য স্টেটমেন্টস। আমি আর কোশ্চেন পড়ছি না, তোমরা বুঝতেই পারছো। এখানে ট্রু ফলস লিখতে হয় এবং সাপোর্টিং লাইন দিতে হয়, মানে যে লাইনটা আছে ওটা ঠিক না ভুল, এবং তার সপক্ষে আমাদের টেক্সট থেকে লাইন কোট করতে হয়। তো কি বলেছে প্রথম কোশ্চেনে, স্বামী ফেল্ট সিম্পাথি ফর স্যামুয়েল হোয়েন হি অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার ফর সেন্ডিং স্বামী টু স্কুল। এখানে বলেছে যে স্বামীর মনে স্যামুয়েলের প্রতি একটা সহানুভূতি এসেছিল যখন সে, অর্থাৎ স্যামুয়েল স্যার স্বামীর বাবার প্রশংসা করছিলেন। তাহলে এখানে কি উত্তর কি হবে, দেখো, ও ইউ পোর ম্যান স্বামী থট। এই লাইনটা দিয়ে এটা প্রমাণিত হয় যে স্বামীর মনে স্যামুয়েলের প্রতি একটা সহানুভূতি ভাব এসেছিল। নেক্সট, Samuel appeared very angry as he was inspecting the home lessons on the day Swami came late to his class. তাহলে এটা ফলস হবে, কারণ আমরা ওখানে টেক্সটে পেয়েছি যে বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। ওই দিন খুব ভদ্র বা নম্র আচরণ করেছিলেন, তাই না? চলে আসো নেক্সট, এবার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখতেই পাচ্ছি আমরা, এটা মাই অন ট্রু ফ্যামিলি থেকে এসেছে। খুব কাঙ্ক্ষিত ছিল এটা, কারণ আমাদের কমনের মধ্যেই ধরা ছিল। এখান থেকে প্রশ্ন দেখো কি বলেছে। প্রথমে মাল্টিপল চয়েস বলছে, দ্য পয়েট ক্রেপ্ট ইন। একদম সহজ কোশ্চেন, বুঝতেই পারছো, ও কুড। নেক্সট, তারপরে লক্ষ্য করো, দ্য ওল্ড উম্যান অ্যাপিয়ার্ড টু বি। তাহলে এখানে যে বৃদ্ধা মহিলাটি ছিল তিনি কেমন ছিলেন? তো আনস্টেডি হবে এখানে, মানে টলমল করা বা অস্থির করা, আনস্টেডি। আচ্ছা, নেক্সট, তারপরে দেখো, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট হিউম্যান বিংস আর। এই লাইনটি দ্বারা, যে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা ভ্রুক্ষেপে করো না, দৃষ্টিপাত করো না, তো এটার দ্বারা কি বোঝানো হয়? এখানে উদাসীনতাকে বোঝানো হয়েছে, তো ইনডিফারেন্ট এটা হবে উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার ডি, দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ। এই প্রশ্নটা নিয়ে আমার কনফিউশন ছিল যে কোনটা উত্তর হবে। যাই হোক, আমার 1 আর 4 এই দুটোর মধ্যে একটা, 1 আর 3 এই দুটোর মধ্যে কনফিউশন ছিল, কিন্তু শেষমেশ আমি 1 নম্বরটাকেই বেছে নিয়েছি, কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস। যদিও কবিতাতে ওয়াইল্ড অ্যানিমালসের কথা তেমন বলা নেই। নেক্সট, চলে এসো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে, হাউ ডিড দ্য ওক ট্রিজ threaten the poet if he failed to promise to plant 2 oak trees in place of every felled oak trees। মানে প্রতিটি কাটা গাছের পরিবর্তে সে যেন 2টো গাছ যদি না লাগাতে পারে, তাহলে ওক গাছেরা কবিকে কিভাবে থ্রেট করেছিল। তাহলে এখানে আমরা উত্তরটা একটু বড় হয়ে গেছে, দেখো, দ্য ওক ট্রিজ threatened the poet saying that, এটা বলে থ্রেট করেছিল যে unless he made a promise of planting 2 oak trees, the black oak bark will wrinkle over him and root him, that's why he would die। চলো, এটা হতো অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পয়েট। এটা তোমাদের পক্ষে একটু কঠিন হলেও হতে পারে, যে কিভাবে সেই স্বপ্নটি কবিকে বদলে দিয়েছিল।
আমরা উত্তর লিখেছি দেখো, দ্য ড্রিম অল্টার্ড দ্য পয়েট বাই ব্রিঙ্গিং হিজ হার্ট ক্লোজ টু দ্য ওক ট্রিজ। এটা হবে তার অ্যান্সার। চলে আসো এবার আনসিনে। আনসিন আনসিন নিয়ে আমাদের একটা এক্সট্রা ভয়ভীতি কাজ করে, কিন্তু এই আনসিনটা যদি তোমরা দেখো তাহলে খুব যে কঠিন তা নয়। গোটা আনসিনটাতেই যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, 2-3টি শব্দ বাদ দিলে মোটামুটি সব আমাদের পরিচিত শব্দের মধ্যেই। আমি আর আনসিন পড়ছি না, আনসিন পড়ে সময় নষ্ট করছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পড়ে নিও। আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তরে চলে আসছি, তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নাও। দেখো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, তাহলে এই প্যাসেজটি যেটি আছে এটি কি বিষয়ে এখানে বলা হয়েছে, এটা নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন হতে পারে। দেখো, নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল অফ ডিভিসি, এটা হতে পারে। আর দ্য টাউন চাম্পাদনি অ্যান্ড ইটস রেসিডেন্টস, তো আমি এখানে শেষেটা বেছে নিয়েছি, দ্য ইম্প্যাক্ট অফ এ নেগলেক্টেড ক্যানেল অন চাম্পাদনি। অর্থাৎ আমাদের এই যে চাম্পদানি যে শহরটি, এর উপরে যে এই মানে অবহেলিত যে ইরিগেশন বা ক্যানেল এর যে প্রভাব, সেই প্রভাবটা নিয়ে এখানে আলোচনা করেছি। কারণ তোমরা যদি টেক্সটটা পড়ো তাহলে দেখবে কি করে ওখানে মশা এবং অন্যান্য আরো বিষাক্ত প্রাণীরা ওখানে থাকতো, জন্মগ্রহণ করতো, এবং তার উপরে পরিবেশের উপরে যে কি প্রভাব পড়তো তোমরা ওখানে লক্ষ্য করবে। চলো নেক্সট চলে এসো পরের কোশ্চেন। রেসিডেন্টস অফ টাউনস আর কনসার্নড দ্যাট দ্য ক্যানেল ইজ বিকামিং, যে ওখানকার ওই শহরের যে বাসিন্দারা তারা একটু চিন্তিত বা উদ্বিগ্ন ছিল এই এই ক্যানেলটি সম্পর্কে, যে এটি ধীরে ধীরে কি হয়ে উঠছে। তাহলে এ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন, আমরা টেক্সট পড়লে দেখতে পাবো যে শহরের প্রতি এটা একটা ঝুঁকির বিষয় বা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি, দেখো, দ্য ক্যানেল হ্যাজ বিকাম আ ফেভারেবল ব্রিডিং গ্রাউন্ড ফর মসকুইটোজ, ফ্লাইজ অ্যান্ড রোডেন্টস বিকজ, কি জন্য এরা ওদের বাসস্থান হয়ে উঠছিল। তাহলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা অপশন ডিতে চুজ করবো, যে দেয়ার ইজ স্ট্যাগনেন্ট ওয়াটার ইন ডিফারেন্ট পকেটস, কারণ ওই ক্যানেল বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় জল জমাটবদ্ধ থাকতো বা জল স্থির হয়ে থাকতো। আর আমরা জানি স্থির জল মশা এবং অন্য ওদের বংশ বিস্তারের একটা উপযুক্ত জায়গা। নেক্সট, দ্য ক্যানেল ওয়াজ ডাগ ফর দ্য পারপাস অফ, এই যে ক্যানেল, এই ক্যানেলটা ডাগ শব্দটা ডিগ থেকে সে খনন করা হয়েছিল কি জন্য, কি উদ্দেশ্যে। তো আমরা টেক্সটের প্রথমেই দেখেছি ইরিগেশন, তাই না? লক্ষ্য করো, এই যে প্রথমে দেখো এই যে দ্য নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল বলেছে, তাহলে কি উদ্দেশ্যে খোঁড়া হয়েছিল? ইরিগেশন মানে সেচ কাজের জন্য, চাষবাসের জন্য, চাষবাসের জলসেচের জন্য। নেক্সট, দ্য সিল্টেশন ইট অ্যাট দ্য ক্যানেল বেড কজড, সিল্টেশন মানে হচ্ছে পলি জমে যাওয়া, মানে কাদা নুড়ি কাঁকড় বালি এগুলো নদীর তলে জমে যাওয়ার ফলে কি হয়েছিল? লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার, এই ক্যানেলের জল ধারণ ক্ষমতা কমে গেছিল। এটা হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, যদি আমাদেরকে এই প্যাসেজের একটা টাইটেল দিতে হয় তাহলে কি হবে? তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, যদি আমরা ভালোভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল পোজিং হেলথ হ্যাজার্ডস। নেক্সট পরে হাতে চলে এসো, এখান থেকে আমাদের যে ট্রু ফলস এন্ড সাপোর্টিং লাইন থাকে, 3টি কোশ্চেন থাকে, তোমরাও জানো। লক্ষ্য করো প্রথমে কি আছে, দ্য লক গেটস অফ দ্য ডিবিসি ইরিগেশন ক্যানেল আর ওপেন ডিউরিং মনসুনস অনলি, শুধুমাত্র মনসুনের সময় খোলা হতো, তো এটা আমরা ট্রু দিয়েছি। আর সাপোর্টিং লাইন তোমরা দেখতেই পাচ্ছ, সাপোর্টিং লাইন আমরা যদি দেখি তাহলে সেকেন্ড প্যারাতে লক্ষ্য করো, সেকেন্ড প্যারা প্রথম লাইনটা লক্ষ্য করো যে মোরওভার ডিউরিং দ্য হাই টাইড অফ মনসুন ওয়েন দ্য হুগলি রিভার ইজ ইন আ স্প্যাট দ্য লক গেটস অফ দ্য ডিবিসি ইরিগেশন ক্যানেল আর ওপেন টু অ্যালাউ ব্যাক ফ্লো অফ ওয়াটার, তাহলে এটা আমরা সাপোর্টিং লাইন হিসাবে ওখানে তুলে ধরবো। বুঝতে পেরেছো তোমরা? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে এসো। এবার কোয়েশ্চেন নাম্বার 2 তে লক্ষ্য করো, দ্য ক্যানেল ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ ডিউরিং মনসুনস, যে বর্ষাকালে এই বাসস্থান বা রেসিডেন্সিয়াল যে এলাকা যেখানে মানুষজন বসবাস করে ওখানে যে ড্রেনেজ সিস্টেম সেটাতে ব্যাঘাত ঘটাচ্ছিল বা ওখানে সমস্যা তৈরি করছিল। তো আমরা এটাও ট্রু দিয়েছি। আর এখানে যে সাপোর্টিং লাইন আমরা দেখো লক্ষ্য করো, এই 3 নম্বর প্যারা লক্ষ্য করো তোমরা, এই যে 3 নম্বর প্যারাটা, দ্য ড্রেনেজ সিস্টেম ফেলস টু এমটি সিন্স দ্য ইরিগেশন ক্যানেল ওয়াটার ফাইন্ডস ইটস ওয়ে ইনটু দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ থ্রু ড্রেনস, এটা আমরা ওখানে ওর সাপোর্টিং লাইন দিব। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য চেয়ারম্যান অফ ডিভিসি দ্য ক্যানেল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স। লক্ষ্য করে এখানে চেয়ারম্যান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওটা ডিভিসির চেয়ারম্যান ছিলেন না, উনি লোকাল সিভিক বডির চেয়ারম্যান ছিলেন। তাহলে এটা ফলস হবে অ্যান্সার, তোমরা দেখতেই পাচ্ছ। আর অ্যান্সার আমরা এখানে লিখবো, লক্ষ্য করো তোমরা এখানে লাস্ট প্যারাতে যে 2 নম্বর লাইন লক্ষ্য করো, দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান মিসেস সুরেশ মিশ্রা সেড দ্য ক্যানেল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স, এটা হবে ওর সাপোর্টিং লাইন। আই থিঙ্ক যে তোমরা পেয়ে গেছো, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়গুলো তোমরা, উত্তর মিলছে। চলো দেখে নেওয়া এবার নেক্সট। তারপরে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট কজেস দ্য ইনান্ডেশন অফ এ লার্জ পার্ট অফ চাম্পদানি টাউন, বলছে এই চামদানি টাউনের যে বিশাল এলাকা জুড়ে যে প্লাবন হয় বা বন্যা জলোচ্ছ্বাস চলে আসে, এর কারণটা কি? আমরা দেখো কি লিখেছি এখানে, টেক্সট থেকে লিখেছি, দ্য হেভিলি সিল্টেড ইরিগেশন ক্যানেল উইথ নো ক্যাপাসিটি টু হোল্ড এক্সপ্রেস অ্যাক্সেস ফ্লো অফ ওয়াটার
ওভারফ্লোজ ইনান্ডেটিং এ লার্জ পার্ট অফ চামদানি টাউন। দেখো এখানে বেশি কিছু বানাতে হয়নি, টেক্সট থেকে আমরা লাইনটা কোট করে নিয়েছি, উত্তর হয়ে গেছে। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 2, হু ইজ সুরেশ মিশ্রা? তাহলে সুরেশ মিশ্রা ইজ দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান, রাইট? আচ্ছা, হুজ রেসপন্সিবিলিটি ইজ ইট টু মেনটেন দ্য ইরিগেশন ক্যানেল? লক্ষ্য করো হুজ রেসপন্সিবিলিটি বলা হয়েছে এখানে, তাহলে এখানে আমরা সিম্পলি শুধু লিখবো যে ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিভিসি টু মেনটেন দিস ইরিগেশন। প্রশ্নের ভাষাতেই আমরা উত্তর করে দিয়েছি। নেক্সট চলে এসো এবার কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো, হোয়াট ইজ নিডেড টু ইনক্রিজ দ্য ডেপথ অফ দ্য ক্যানেল অ্যান্ড স্টপ স্ট্যাগনেশন অফ ওয়াটার? কি প্রয়োজন এর যে গভীরতা বাড়ানো এবং যে জল স্থির জল যেন না আটকায় বা জল যেন ওখানে জমে না থাকে, তার জন্য কি করা প্রয়োজন? তাহলে দেখো আমরা কি লিখেছি, ইন্টেন্সিভ ড্রেজিং is needed to increase the depth of the canal and stop stagnation of water. Next চলে এসো question number 4. Why does DVC need to pay attention towards the repairing and maintenance of the irrigation canal and the lock gates? উত্তর কি লিখেছি আমরা দেখো, DVC needs to pay attention so that, দেখো আমরা যদি পে অ্যাটেনশন দিয়ে আবার বাকি অংশটাও লিখতাম তাহলে এখানে উত্তর লেখার জায়গা পাওয়া যেত না, ওই জন্য পে অ্যাটেনশন দিয়ে ছেড়ে দিয়েছি, সো দ্যাট যাতে করে দে ক্যান উইথস্ট্যান্ড দ্য ম্যাসিভ ওয়াটার প্রেসার ডিউরিং মনসুনস ওয়েন দ্য হুগলি রিভার ইজ ইন স্প্যাট। বুঝা গেল? তাহলে এই ছিল আমাদের আনসিনের প্রশ্ন উত্তর। চলে আসে এবার সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আচ্ছা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আমাদের ভার্ব ফর্ম ব্যবহার করতে হয়। লেখো অ্যাজ দ্য টেম্পারেচার, আচ্ছা অপশন দেওয়া আছে হ্যাড সোয়ার্ড, সোয়ার্স, হ্যাজ বিন সোয়ারিং, so high, আমরা এখানে has been soaring দিয়েছি। দেখো has been soaring so high, it is advised, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, প্রেজেন্ট ইনফিনিট কিন্তু প্যাসিভ ভয়েসে, ওই জন্য ইজ অ্যাডভাইজ আমরা ঠিক মেরেছি। টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস আ ডে। আচ্ছা, তারপরে পিপুল শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, মানুষদের উচিত প্রচুর হারে জল পান করা, তাহলে শুড ড্রিঙ্ক উচিত অর্থে ব্যবহার করা আছে। আই হোপ যে তোমরা মিলিয়ে নিয়েছো। চলো আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। আর্টিকেল প্রেপোজিশনে কি আছে দেখো, উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এখানে দা ব্যবহার করতে হবে যেহেতু একটা নির্দিষ্ট সমস্যার কথা বলা হয়েছে, উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি। আর্লিয়েস্ট অপরচুনিটি এর আগে অ্যাড ব্যবহার করতে হয়। দিস উড বি বেনিফিশিয়াল টু আওয়ার ইয়ঙ্গার জেনারেশন। এটা নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন হতে পারে যে বেনিফিশিয়াল টু না বেনিফিশিয়াল ফর। মনে রাখতে হবে কোনো ব্যক্তির জন্য বেনিফিশিয়াল হলে টু, কোনো কিছুর জন্য বেনিফিশিয়াল হলে ফর ব্যবহার করতে হয়। এখানে যেহেতু ইয়ঙ্গার জেনারেশন ব্যক্তির কথা বলা হয়েছে ওই জন্য আমরা টু ব্যবহার করেছি। নেক্সট চলো, এখন গ্রামার শেখার সময় না, এখন উত্তর মিলাও, গ্রামার সারা বছর শেখা যাবে। চলো নেক্সট এবার চলো ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেডে লক্ষ্য করো, খুব সহজ কোশ্চেন দেওয়া আছে, আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক। আমরা মনে হয় যারা একটু মনোযোগ দিয়ে পড়েছে বা কোনোদিন যদি ক্লাসও ঠিকঠাক করে থাকে, এটা খুব সহজে উত্তর করার কথা। লক্ষ্য করছো তোমরা উত্তর, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। নেক্সট, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। এখানে স্টেজিং মানে হচ্ছে ইনঅ্যাক্টিং, মানে মঞ্চস্থ করা। প্লে মানে কিন্তু এখানে নাটক, আবার খেলাধুলা ভেবো না তোমরা। তাহলে আ প্লে ইজ বিইং স্টেজড বাই দ্য স্টুডেন্টস, রাইট? নেক্সট, দ্য মাদার সেড টু দ্য বয়, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। হ্যাঁ অবশ্যই তোমরা মোবাইল ফোনে বেশি সময় নষ্ট করবে না, পড়াশোনায় মনোযোগ দাও। তো এখানে কি বলতে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে আমাদেরকে। আমরা জানি এটা পরামর্শ দেওয়া হচ্ছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে পরামর্শ দেওয়া হলে আমরা রিপোর্টিং ভাব হিসাবে অ্যাডভাইস ব্যবহার করি। শুধু উত্তর মিলিয়ে নাও, দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোনস, রাইট? নেক্সট চলে এসো এবার ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দেখো, দ্য রোবার্স স্কেপড উইথ দ্য অর্নামেন্টস, মানে অলঙ্কার নিয়ে রোবার্স ছিনতাইবাজ ছিল, ওরা পালিয়ে গেছিল। আমাদের নিচে অপশন দেওয়া আছে দেখো, পাস অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে, হোল্ড ব্যাক আর মেক অফ। তাহলে এখানে পালিয়ে যাওয়া অর্থে আমরা মেক অফ ব্যবহার করব, যেহেতু স্কেপড পাস্ট টেন্সে আছে আমরা মেড অফ ব্যবহার করব, রাইট? তাহলে উত্তর হবে মেড অফ। দ্য ওল্ড ম্যান ডাইড, ভেরি কমন, বুঝতেই পারছো তোমরা, পাস্ট অ্যাওয়ে। আচ্ছা, ইউ ডু নট হাইড, হাইড মানে হচ্ছে গোপন করা বা লুকানো, তাহলে আমরা জানি হোল্ড ব্যাক মানে গোপন করা বা লুকানো। এবার চলে আসো আমাদের সব থেকে ডেঞ্জার পার্ট, মাধ্যমিকের এটাই সব থেকে ডেঞ্জার পার্ট থাকে, কারণ এখানে 4টা ইংরেজি শব্দ দেওয়া থাকে সিনোনিম, আর এর সমার্থক শব্দ আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হয়। পারলে 8 আর না পারলে গেল। চলো দেখো, প্রথমে রিস্ক অর হ্যাজার্ড, ঝুঁকি বা সমস্যা। তাহলে এটা ছিল, আমরা আনসিনটা যদি ভালো করে পড়ে দেখতে পাই বা তোমরা যদি পরে আবার লক্ষ্য করো ব্যাকে গিয়ে দেখো, তাহলে আমরা ওখানে থ্রেট পাবো শব্দটা, তাহলে উত্তর হবে থ্রেট। 2 নম্বর, এ সাডেন ফোর্সফুল ফ্লো, তাহলে এটা হবে স্প্যাট। নেক্সট, ফ্লাডিং, তাহলে এটা ইনান্ডেটিং। আর 3 নম্বর, রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ এ রিভার, মানে কোনো নদীর তলদেশ থেকে যে নুড়ি কাঁকর বালি এগুলোকে সরানোর যে প্রক্রিয়া, আমরা জানি এটা ড্রেজিং, DREDGING, রাইট? আমাদের রাইটিং স্কিল, খুবই কাঙ্ক্ষিত যে আমাদের রাইটিং স্কিল, বুঝতেই পারছো তোমরা। রাইটিং স্কিল একেবারেই কমন এসছে, বাইরে যে খুব কঠিন এসছে এমন কিছুই বলা যায় না। আমি যে তোমাদের সাজেশন দিয়েছিলাম, যারা একটুও ফলো করেছো, ওর বাইরে একটা চুলো আসেনি, তোমরা বুঝতেই পারছো যারা আমার সেই সাজেশনের ভিডিওটা দেখেছো। লক্ষ্য করে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং ইউর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল। বন্ধু, তোমার কোনো বন্ধু অনেক দূরে থাকে, তাকে চিঠির মাধ্যমে জানাও যে তোমার প্রিয় উৎসব কোনটি, পশ্চিমবাংলার প্রিয় উৎসব কোনটি, সেটি তাকে জানাও। তাহলে খুব
খুব কমন উত্তর, এটা বুঝতে পারছি আমরা, এটা কাঙ্ক্ষিতই ছিল যে এবার পার্সোনাল লেটার আসবে। তারা এই সাজেশন দিয়েছে, আমার মনে হয় না যে কেউ বাদ দিয়েছে এই সাজেশনটা দিতে। লক্ষ্য করো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট ট্রেন অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইন বালাসোর, মানে ওই যে করমন্ডল এক্সপ্রেস। তো বুঝতেই পারছো তোমরা, এটি এসেছিল আমাদের এখানে। এটা ভেরি কমন, এটা সবারই পারার কথা। যদি কেউ এটা আসার পরেও যদি কেউ রিপোর্ট ছেড়ে আসে তাহলে ভেরি ব্যাড, আর কিছু বলার নেই। নেক্সট চলে এসে আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 9, যে ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। ভেরি কমন, ভেরি কমন। এটা আমাদের টেক্সচুয়ালের অ্যাক্টিভিটিতেও ছিল সম্ভবত, মানে টেক্সট বইয়ের অ্যাক্টিভিটিতেও ছিল সম্ভবত এরকম। তাহলে এটা নোটিস এসেছিল। তাহলে একদম কাঙ্ক্ষিত বলা যায়, কোনো অংশেই বলা যায় না যে এবার ইংলিশ কোশ্চেন খারাপ হয়েছে। খুব ভালো কোশ্চেন এবং সুন্দর কোশ্চেন এসছে। এবার ঘটনা হলো, যে পড়বে না বা যে পারবে না তাকে তো সবই কঠিন মনে হবে, রাইট? তাহলে এই ছিল তোমাদের ইংরেজি প্রশ্নের উত্তর। তোমাদের এখনো বাকি পরীক্ষা যেগুলো আছে ওদিকে মনোনিবেশ করো, ভালোভাবে পড়াশোনা করো। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা জানো এই চ্যানেলে আমি স্পোকেন ইংলিশ গ্রামার বা কম্পিটিটিভ ইংলিশ, মানে বিভিন্ন চাকরি বাকরির জন্য যে ইংলিশ লাগে সব ধরনের ক্লাস পোস্ট করি, মোটিভেশনও পোস্ট করি। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হ্যাঁ, আর পরীক্ষা যখন হয়ে যাবে তারপরে তোমরা আমার এই চ্যানেলের, মানে অর্থাৎ স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা যে স্পোকেন ইংলিশ বা ইংলিশ গ্রামার বিভিন্ন ওখানে প্লে লিস্ট দেওয়া আছে, তোমাদের প্রয়োজন মতো বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলেই আর ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো এবং অনেক অনেক উন্নতি করো। থ্যাংকস এ লট। হ্যাপি লার্নিং।